তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা কিন্তু এই যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটা রয়েছে তার সবথেকে ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার। তার সাথেই অবশ্য তোমাদের কেমিক্যাল বন্ডিংও রয়েছে। তো এই অ্যাটমিক স্ট্রাকচারের মেনলি আমি দুটো তোমাদের ক্লাস করিয়ে দিয়েছিলাম, 2 থেকে 3টে, যার মধ্যে একটা ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাদারফোর্ডস এক্সপেরিমেন্ট, দেন কিন্তু আলোচনা করেছিলাম বোরস এক্সপেরিমেন্ট। তো তোমরা জানো যে বিজ্ঞানী বোর যে অ্যাটমিক মডেল বা পরমাণু তত্ত্ব দিয়েছিলেন সেটা কিন্তু অনেকটা গ্রহণযোগ্য ছিল, বাট তোমরা এটাও জেনে রাখো যে সমস্ত তথ্য দেওয়ার পর অর্থাৎ বোরের যে পরমাণু মডেল তারও কিন্তু অনেক ব্যর্থতা ছিল। কি কি ব্যর্থতা ছিল সেগুলো আগে একটু জেনে নাও। তো লিমিটেশনস অফ বোর থিওরি 1 নম্বর, এই তত্ত্বে একের বেশি ইলেকট্রনযুক্ত পরমাণু বা আয়নের স্পেকট্রাম ব্যাখ্যা করতে পারতো না। বোরের তত্ত্ব যদি বলো তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে সব থেকে ভালোভাবে কিন্তু এই বোরের তত্ত্ব ব্যাখ্যা করতে পেরেছিল, বাট হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এদের ক্ষেত্রে যেমন অসুবিধা হয়েছিল, তার সাহায্যে নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন এদের ক্ষেত্রেও কিন্তু অসুবিধা হতো। অর্থাৎ বোরের তত্ত্ব কিন্তু এদের স্পেকট্রাম বা বর্ণালী ব্যাখ্যা করতে পারেনি। 2 নম্বর হচ্ছে যখন চুম্বক ও তড়িৎ ক্ষেত্রের প্রভাবে স্পেকট্রামের একাধিক সূক্ষ্মতর রেখার বিভাজনের কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। একাধিক সূক্ষ্মতর রেখার বিভাজন থেকে প্রতিটি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের জন্য একাধিক সমশক্তি বিশিষ্ট স্তর আছে বোঝায়, যা থেকে পরবর্তীকালে নতুন কোয়ান্টাম নাম্বারের ধারণা আসে। মেনলি তোমরা জানো যে ইলেকট্রন যদি একটা নির্দিষ্ট কক্ষকে ঘূর্ণায়মান থাকে তাহলে তার থেকে কিন্তু নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু পাওয়া যাচ্ছে রেখা বর্ণালী। আবার সেই রেখা বর্ণালীর মধ্যেও অনেকগুলো স্তর বিভাজন থাকছে। এর কিন্তু ব্যাখ্যা আমরা বোরের তত্ত্ব থেকে পাইনি। পরবর্তীকালে বিভিন্ন নতুন কোয়ান্টাম নাম্বারের সাহায্যে আমরা এর ধারণাগুলি পাই। 3, বোর তার পরমাণুটির যে তোমার আকৃতি কল্পনা করেছিল সেটা ছিল দ্বিমাত্রিক, অর্থাৎ বোরের পরমাণু মডেলটি হচ্ছে 2 ডাইমেনশনাল 2D, বাট প্রকৃতপক্ষে পরমাণুর প্রকৃতি হচ্ছে 3D বা 3 ডাইমেনশনাল। ওকে। 4 নম্বর, বোরের তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনগুলি নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট গতিবেগে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, কিন্তু হাইজেনবার্গের তুমি জানো অনিশ্চয়তা নীতি বা আনসার্টিনিটি প্রিন্সিপালে তিনি বলছেন যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে আমরা একই সঙ্গে একটা ইলেকট্রনের অবস্থান ও ভরবেগ অর্থাৎ গতি নির্ণয় করা সম্ভব নয়। তো বোর কি বলেছিলেন? বোর বলেছিলেন এটা যদি একটা নিউক্লিয়াস হয় তাহলে একে কেন্দ্র করে কতগুলো নির্দিষ্ট কক্ষপথে কিন্তু মানে একটা ইলেকট্রন কিন্তু ঘুরছে এবং এখানেই তার অবস্থান তিনি বলে দিয়েছিলেন এবং তার সাহায্যে তার গতিবেগ কিন্তু নির্ণয় করতে পারছিলাম আমরা বোরের তত্ত্ব থেকে। বাট অ্যাকর্ডিং টু হাইজেনবার্গস আনসার্টিনিটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির বলছে যে একই সঙ্গে আমরা কোনো একটা ইলেকট্রনের অবস্থান এবং গতি নির্ধারণ করতে পারবো না। তো এই সমস্ত সমাধান হেতু আমরা কিন্তু ইলেকট্রনের একটা নতুন ধর্মের সন্ধান পাই, যেটাকে বলা হয় ইলেকট্রনের দ্বৈত সত্তা। তোমরা যখন পরবর্তীকালে লাইট বা তোমরা ফিজিক্স পড়বে তখন ফিজিক্সেও তোমরা কিন্তু দেখবে যে আগে আমরা কল্পনা করেছিলাম যে আলো হলো একটা তোমার পার্টিকেল বা কণা, আলো হচ্ছে আলোক কণা, বাট পরবর্তীকালে দেখা যায় যে আলো অনেক সময় কিন্তু তোমার তরঙ্গের আকারেও চলতে পারে। তো সেই জন্য আলোর মধ্যে যে তরঙ্গ এবং কণা ওই উভয় ধর্ম বর্তমান সেটা কিন্তু দেখা যায়। একইভাবে কিন্তু আমরা ইলেকট্রনের ক্ষেত্রেও দেখি যে ইলেকট্রন কখনো কণা রূপে কাজ করে আবার কখনো কিন্তু তরঙ্গ রূপে কাজ করে। তো এই ধর্মটিকেই বলা হয় ইলেকট্রনের দ্বৈত সত্তা, অর্থাৎ ইলেকট্রনের কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম, ইংরেজিতে যাকে বলে ডুয়েল নেচার অফ ইলেকট্রন। তো এটা আমাদের কে দিয়েছিলেন? এই কনসেপ্টটা আমাদের দিয়েছিলেন ডি ব্রগলি। তো ডি ব্রগলি কি বলছেন? ডি ব্রগলি বলছেন দেখুন, বোরের পরমাণু মডেলে ইলেকট্রনকে কেবলমাত্র কণা রূপে গণ্য করা হয়েছে। আমরা কি বলেছি? ইলেকট্রন একটি কণা যেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস থেকে নির্দিষ্ট দূরত্বে এবং নির্দিষ্ট বেগে কিন্তু একটা তোমার কক্ষকের মধ্যে ঘোরাফেরা করে বা চলমান থাকে। ওকে।
বাট এটাই আমরা বোরের পরমাণু মডেল থেকে জেনেছি, কিন্তু ইলেকট্রনের এই কণা ধর্মের সাহায্যে এর বৈশিষ্ট্যের সঠিক ব্যাখ্যা কিন্তু আমরা দিতে পারবো না। শুধুমাত্র যদি আমরা কণা ধর্ম নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে আমরা ইলেকট্রনের এই যে বৈশিষ্ট্যগুলি সেগুলোর বৈশিষ্ট্যের সঠিক ব্যাখ্যা দিতে পারবো না। তো ডি ব্রগলি কী করেছিলেন? ডি ব্রগলি 1924 খ্রিস্টাব্দে তার তাত্ত্বিক বিশ্লেষণ বা থিওরিটিক্যাল অ্যানালিসিস বলা হয় ইংরেজিতে। তো ডি ব্রগলি 1924 খ্রিস্টাব্দে তাত্ত্বিক বিশ্লেষণের সাহায্যে সিদ্ধান্ত নেন যে সঞ্চরণশীল ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণিকার কিছুটা কণা ধর্ম পার্টিকেল নেচার ও কিছুটা তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ নেচার অবশ্যই থাকবে, অর্থাৎ তাতে তোমার কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম দুটোই থাকবে। এই দ্বৈত সত্তার বা ওয়েভ পার্টিকেল ডুয়েল নেচারের সাহায্যে ইলেকট্রনের সব ধর্মের সঠিক ব্যাখ্যা পাওয়া সম্ভব হয়েছে। তো যদি আমরা ইলেকট্রনের সমস্ত ধর্মের ব্যাখ্যা করতে যাই তাহলে আমাদের কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম উভয়ই কিন্তু জানতে হবে। তো দেখো এক্ষেত্রে আমাদের কি বলছেন ডি ব্রগলি? তো ডি ব্রগলি বলছেন গতিশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ যদি ল্যামডা হয় তাহলে ল্যামডার মান হলো ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, যেখানে বা ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই পি, যেখানে এমভি হচ্ছে তুমি বুঝতেই পারছো ভর বেগ, ভর গণিত বেগ, আর এখানে আমরা ইলেকট্রনের কথা বলছি তাহলে পি মানে হচ্ছে ইকুয়ালস টু এমভি ইকুয়ালস টু ইলেকট্রনের ভরবেগ। তোমরা বলবে স্যার এই এইচটা কি? তো এইচটা হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক, এর একটা নির্দিষ্ট মান রয়েছে 6.634 × 10⁻³ জুল সেকেন্ড। ওকে, এখানে এম যেটা রয়েছে সেটা হচ্ছে মাস অফ ইলেকট্রন বা ইলেকট্রনের ভর, এবং এখানে ভি যেটা রয়েছে সেটা হচ্ছে ইলেকট্রনের বেগ। তাহলে গতিশীল যে কোনো পদার্থে ছোট বা বড়োর ক্ষেত্রে ডি ব্রগলির ধারণা কার্যকারী এবং সত্য হলেও এর প্রকৃত গুরুত্ব কিন্তু ইলেকট্রনের ন্যায় অতি ক্ষুদ্র কণার ক্ষেত্রেই প্রযোজ্য। তো ল্যামডার এই যে ভ্যালুটা আমরা বের করেছি অ্যাকর্ডিং টু ডি ব্রগলিস প্রিন্সিপাল, তো এটা কিন্তু সমস্ত ধরনের কণার ক্ষেত্রেই প্রযোজ্য বা পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য, বাট আমরা মেনলি এটাকে ব্যবহার করি ইলেকট্রনের মতো যে সূক্ষ্মাতি সূক্ষ্ম কণাগুলি রয়েছে তাদের ক্ষেত্রে। তো এবার দেখো, তো আমাদিকে সবার প্রথমে আমাদিকে যে ধারণাটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারের মধ্যে প্রিন্সিপাল বা মুখ্য কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এর ধারণা আমাদিকে দিয়েছিলেন বিজ্ঞানী নিলস বোর। ওকে, তারপরেও আমরা আরও 3টে কোয়ান্টাম সংখ্যা পেয়েছি, যার একটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা তোমার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তারপর হচ্ছে সাবসিডারি অর অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, 3 নম্বর হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর 4 নম্বর হচ্ছে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, তো আমি একটু একটু করে বলে দিচ্ছি, ডিটেলসে কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে এটার। তো পরমাণুর মধ্যে কোথায় কিভাবে ইলেকট্রন অবস্থান করবে তা নির্ধারণ করার জন্য, অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রনের সঠিক পরিচয় পাওয়ার জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা ধারণা করা হয়েছে। বললাম মুখ্য কোয়ান্টাম সংখ্যা, গৌণ কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কি? তো আমি বলেছিলাম দেখো যে বোরের তথ্য অনুযায়ী নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে অবস্থিত ইলেকট্রনগুলির আবতরণে সুস্থিত কক্ষপথগুলি এক একটা শক্তিস্তর নির্দেশ করে। একটি সুস্থিত কক্ষপথে আবর্তনকারী ইলেকট্রনের গড় শক্তির পরিমাণ নির্দিষ্ট থাকে, এই জন্য এই কক্ষপথগুলিকে মুখ্য শক্তিস্তর বলে। এটা অলরেডি আমি পড়েছিলাম যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি ঘোরে সেখানে তাদের শক্তি কিন্তু সুস্থিত অবস্থায় থাকে। তো এগুলিকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বলি, যেগুলোকে যথাক্রমে 1, 2, 3, 4 বা KLMN এইভাবে কিন্তু তোমরা চিহ্নিত করতে পারো। আর নিউক্লিয়াস থেকে মুখ্য শক্তি স্তরের দূরত্ব যত বাড়ে মুখ্য শক্তি স্তরের শক্তিও তত বাড়ে। প্রত্যেক মুখ্য শক্তি স্তরে সবচেয়ে বেশি সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, সেটা হচ্ছে 2n², যেখানে n এর ভ্যালু হচ্ছে 1 থেকে 3, 4 যত হতে পারে। তো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। তো আজকে আমি দেখো তোমাদের এই গৌণ কোয়ান্টাম সংখ্যা অবধি পড়াবো। নেক্সট দিন আমরা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। তো
তো গৌণ কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডারি অর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি বলা হচ্ছে, যেটাকে আমরা এল দ্বারা চিহ্নিত করি। মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে আমরা স্মল এন দ্বারা চিহ্নিত করি, আর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে এল দ্বারা চিহ্নিত করি। ওকে, তো গৌণ কোয়ান্টাম সংখ্যা কি বলছে, প্রত্যেকটি মুখ্য শক্তিস্তর এক বা একাধিক উপশক্তিস্তরে বিভক্ত। মানে ধরো এই যে আমার 1 নম্বর শক্তিস্তর আমি বলছি, সেই শক্তিস্তরটাকেও আবার আমরা কতগুলো উপশক্তিস্তরে ভাগ করতে পারি। তো অ্যাকর্ডিং টু সোমারফিল্ডের মতানুসারে ইলেকট্রনগুলি শুধুমাত্র বৃত্তাকার পথেই আবর্তন করে না, তারা সমকেন্দ্রিক ক্রমবর্ধমান বিভিন্ন ব্যাসের বিভিন্ন তলে উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করে। তো আমাদের এখানে বোরের তথ্যানুযায়ী বলা রয়েছে যে ইলেকট্রনগুলি কিন্তু বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, বাট সোমারফিল্ড বলছেন না, শুধুমাত্র যে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করবে এমনটা কিন্তু নয়, তারা বিভিন্ন উপবৃত্তাকার কক্ষপথেও কিন্তু আবর্তন করতে পারে। তো মুখ্য শক্তিস্তরের অন্তর্গত বৃত্তাকার বা উপবৃত্তাকার শক্তিস্তরগুলিকে উপশক্তিস্তর বা সাবসেল বলে। উপশক্তিস্তরগুলিকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। স্মল এলকে অ্যাজিমুথাল বা গৌণ কোয়ান্টাম নাম্বার বলে। এটি উপকক্ষের আকৃতি নির্দেশ করে, মানে কক্ষের ভিতরেও যদি উপকক্ষ থাকে তার আকৃতি নির্দেশ করে। একটি নির্দিষ্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন এর ক্ষেত্রে এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হতে পারে। ধরো তোমার এন এর ভ্যালু হচ্ছে 5, ওকে, লেটস সে এন এর ভ্যালু হচ্ছে 5, তাহলে এল কি হতে পারে 0, 1, 2, 3, 4 এটা অবধি কিন্তু আমার এল এর ভ্যালু হতে পারে। তো এই এল এর মান 1, 2, 3, 4-এর পরিবর্তে আমরা এস, পি, ডি, এফ দ্বারা প্রকাশ করে থাকি। ওকে, যখন এন এর ভ্যালু 1, এল এর ভ্যালু 0, অর্থাৎ এস উপস্তর থাকবে, একে 1s রূপে প্রকাশ করা হয়। যখন এন এর ভ্যালু 2, এল এর ভ্যালু 0 হতে পারে বা 1 হতে পারে, অর্থাৎ একটি এস ও একটি পি উপশক্তিস্তর থাকবে। যখন এন এর ভ্যালু 3, তখন এল এর ভ্যালু 0, 1, 2 হতে পারে, অর্থাৎ একটি এস, একটি পি এবং একটি ডি উপশক্তিস্তর থাকবে। একইভাবে যদি এন এর ভ্যালু 4 হয়, তাহলে এল ইকুয়ালস টু 0, 1, 2, 3 হতে পারে, যেখানে একটি এস, একটি পি, একটি ডি আর একটি এফ উপস্তর থাকবে। একে 4s, 4p, 4d ও 4f রূপে প্রকাশ করা হয়। একই মুখ্য শক্তিস্তরে উপশক্তিস্তরের ক্রম এস লেস দ্য পি লেস দ্য ডি লেস দেন এফ। প্রত্যেকটি উপশক্তিস্তরের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 12+1 সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, যেখানে এল হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সুতরাং এস উপস্তরে এল ইকুয়ালস টু 0 সর্বাধিক 2টি ইলেকট্রন থাকতে পারে। পি উপস্তরে এল ইকুয়ালস টু 1 সর্বাধিক 6টি ইলেকট্রন থাকতে পারে। ডি উপস্তরে এল ইকুয়ালস টু 2 10টি এবং এফ উপস্তরে 14টি ইলেকট্রন থাকতে পারে। তো দেখে নাও এখান থেকে প্রিন্সিপাল সেলস আর সাব সেলস। দেখো প্রিন্সিপাল সেল হচ্ছে 1 নম্বর সেলের আন্ডারে আমার হচ্ছে এস এর মধ্যে 2টো ইলেকট্রন থাকবে। 2 নম্বরের ক্ষেত্রে আমাদের দেখো এসে 2টো, পিতে 6টা। 3 নম্বরের ক্ষেত্রে দেখো এসে 2টো, পিতে 6টা, ডিতে 10টা। আর 4 নম্বরের ক্ষেত্রে এস, পি, ডি, এফ, অর্থাৎ এসে 2টো, পিএ 6টা, ডিএ 10টা এবং এফে 14টা ইলেকট্রন থাকতে পারে। তো যাই হোক, আশা করি তোমরা কিন্তু এটা বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদের কিন্তু নোটস মেকিং করেও কিন্তু এটা বোঝাতে পারতাম, বাট অ্যাজ এ স্টুডেন্ট তোমাদের অনেকের কাছেই কিন্তু এক্সাম খুব কাছে আসছে এবং তারপরে তোমাদের কিন্তু অনেকের কাছে উপযুক্ত কিন্তু বই নেই। তো আমি একদম তোমাদের বইয়ের থেকে পড়িয়ে দিচ্ছি, যাতে কিন্তু তোমাদের এগুলো নিয়ে মানে দেখতে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়, তার জন্যই কিন্তু এই পদক্ষেপ। তো যাই হোক, যদি তোমার মনে হয় যে হ্যাঁ এই ভিডিওটা থেকে তুমি অনেক কিছু জানতে পারলে বা তোমার জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ সাবস্ক্রাইব করতে তো আর কোনো টাকা লাগে না। ধন্যবাদ।